1903 সালে 5 জন মানুষ ঢুকেছিল। একজন ফিরে এসেছিল, সে পাগল হয়ে মারা গেছে। বাকি 4 জনের আজও কোনো খোঁজ নেই। 50 বছর পরে একজন প্রত্নতাত্ত্বিক ঢুকলেন। 5 দিন কেটে গেছে, ফেরেননি। তারানাথকে ডাকা হলো, কিন্তু সুড়ঙ্গের দরজায় লেখা আছে একটাই কথা, যে ভেতরে যায় সে আর ফেরে না। 1958 সালের নভেম্বর মাসের শেষ সপ্তাহে তারানাথ বর্ধমান পৌঁছালেন দুপুরের ট্রেনে এবং স্টেশন থেকে বেরিয়ে প্রথমেই যেটা অনুভব করলেন সেটা শীত নয়, কারণ শীত এই সময়ে বর্ধমানে স্বাভাবিক। বরং যেটা অনুভব করলেন সেটা অন্য কিছু, একটা ভার, যেন শহরটার উপরে কোথাও একটা চাপ আছে যা বাতাসে মিশে আছে এবং শ্বাস নিলে বোঝা যায়, তবে দেখা যায় না। তারানাথ এই অনুভূতি আগেও পেয়েছেন, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে, এবং প্রতিবারই এই অনুভূতির পরে যা হয়েছে তা সাধারণ ছিল না। তাই তারানাথ ব্যাগ কাঁধে নিয়ে একটু থামলেন, শ্বাস নিলেন এবং মনে মনে প্রস্তুতি শুরু করলেন। বিকাশ রায় স্টেশনেই অপেক্ষা করছিলেন। লম্বা, শুকনো চেহারার তরুণ, বয়স 25-এর বেশি নয়, কিন্তু মুখে যে ছাপ পড়েছে তা 25 বছরের মানুষের মুখে থাকার কথা নয়। চোখের নিচে কালো দাগ, ঠোঁট শুকনো এবং হাত দুটো পকেটে গোঁজা থাকলেও বোঝা যাচ্ছে হাত কাঁপছে। তারানাথবাবু? হ্যাঁ। বিকাশ এগিয়ে এলেন। আমি বিকাশ, চিঠি লিখেছিলাম। জানি, তারানাথ বললেন। কতদিন ঘুমাননি? বিকাশ একটু অবাক হলেন। বুঝলেন কিভাবে? চোখ দেখে। বিকাশ একটু নিচু গলায় বললেন, 5 দিন ঠিকমতো ঘুমাইনি। তারানাথ বললেন, চা খাওয়ার জায়গা আছে কাছে? আছে, চলুন। স্টেশনের বাইরে একটা ছোট চায়ের দোকান। দুজন বসলেন। তারানাথ চা নিলেন, বিকাশ নিলেন না। তারানাথ বললেন, সব বলুন, শুরু থেকে। বিকাশ একটু থামলেন, তারপর বলতে শুরু করলেন। ডক্টর সুব্রত মজুমদার প্রত্নতাত্ত্বিক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বয়স 50-এর উপর। গত 3 বছর ধরে তিনি বর্ধমান জেলার একটি বিশেষ বিষয় নিয়ে গবেষণা করছেন। সেই বিষয়টি হল ব্রিটিশ আমলে তৈরি একটি পরিত্যক্ত কয়লা খনি এবং তার নিচের সুড়ঙ্গ পথ। সুড়ঙ্গটির ইতিহাস অদ্ভুত। 1875 সালে ইংরেজ ব্যবসায়ী থমাস হার্ডিং এই খনি তৈরি করেন। খনির নিচে কয়লা পাওয়া গেছিল, কিন্তু তার চেয়েও বড় আবিষ্কার হয়েছিল আরও গভীরে একটি প্রাচীন সুড়ঙ্গ পথ, যা কয়েকশো বছরের পুরনো। হার্ডিং সুড়ঙ্গটি ব্যবহার করতেন গোপন কাজে। কী কাজে সেটা কেউ জানত না। 1903 সালে হঠাৎ সুড়ঙ্গ বন্ধ করে দেওয়া হয়। সরকারি নথিতে শুধু লেখা আছে নিরাপত্তাজনিত কারণে বন্ধ, কিন্তু স্থানীয় মানুষের মধ্যে অন্য কথা প্রচলিত। বলা হয় যে 1903 সালে সুড়ঙ্গে ঢুকেছিলেন 5 জন শ্রমিক। তাদের মধ্যে একজন ফিরে এসেছিলেন, কিন্তু সেই একজন এমন কিছু দেখেছিলেন যা বলার পর তিনি পাগল হয়ে যান এবং 3 মাস পরে মারা যান। বাকি 4 জনের আর কোনো খোঁজ মেলেনি। ডক্টর মজুমদার বিশ্বাস করতেন সুড়ঙ্গের শেষে একটি মৌর্য যুগের গুপ্ত মন্দির আছে এবং সেখানে তাম্রলিপি আছে, যা সেই যুগের ইতিহাসের অনেক অজানা তথ্য দেবে। গত মাসে তিনি বিকাশকে নিয়ে সুড়ঙ্গে ঢুকেছিলেন। কতটা ভেতরে গিয়েছিলেন? তারানাথ জিজ্ঞেস করলেন। প্রথম দিন বেশি দূর না, বিকাশ বললেন। ডক্টরবাবু নিষেধ করলেন, বললেন আগে সব যন্ত্রপাতি ঠিক করে আসতে হবে। দ্বিতীয়বার? বিকাশের মুখ শক্ত হল।
দ্বিতীয়বার আমি ঢুকতে পারিনি। দরজার কাছে গেছিলাম, কিন্তু থামলেন। কি হয়েছিল? একটা শব্দ, বিকাশ বললেন। দরজার ভেতর থেকে মানুষের গলার মতো, কিন্তু মানুষের গলা নয়। আমি দৌড়ে পালিয়ে এসেছি। আর ডক্টর মজুমদার? তিনি ঢুকেছিলেন একা। বিকাশের গলায় অপরাধ বোধ। আমি বাধা দিতে পারিনি। তিনি বললেন, ভয় পেও না, আমি আধ ঘন্টার মধ্যে ফিরব। কিন্তু ফেরেননি? না। বিকাশ মাথা নামালেন। 5 দিন হয়ে গেছে। তারানাথ চা শেষ করলেন, বিকাশের দিকে তাকালেন। পুলিশে জানিয়েছেন? বিকাশ একটু থামলেন। হ্যাঁ। কি বলেছে? ইন্সপেক্টর হালদার এসেছিলেন, সুড়ঙ্গের দরজা পর্যন্ত গেলেন, কিন্তু ভেতরে ঢুকতে রাজি হননি। বললেন, এটা পরিত্যক্ত খনি, ঢোকা বেআইনি। ডক্টরবাবু যদি ঢুকে থাকেন তাহলে সেটা তার দায়িত্ব। হালদার কি এখনো এখানে আছেন? হ্যাঁ। বিকাশ একটু অবাক হলেন। কেন? তারানাথ বললেন, কারণ হালদার শুধু পুলিশের কাজ করছেন না, তিনি অন্য কিছু খুঁজছেন। মানে? তারানাথ উঠলেন। পরে বুঝবেন, আগে সুড়ঙ্গ দেখতে যাই। পরিত্যক্ত কয়লা খনিটা শহর থেকে 4 মাইল দূরে। রাস্তা ভালো নয়, কিন্তু আছে। বিকাশের সাইকেলে দুজন গেলেন। যেতে যেতে তারানাথ দেখলেন জমি বদলাচ্ছে। শহরের চাষাবাদের মাঠ পেরিয়ে এলে জমি শুকনো হয়ে যায়, গাছপালা কমে যায় এবং একটা ধুলোর আভাস আসে বাতাসে। খনি এলাকার কাছাকাছি এলে আরও পরিবর্তন হয়। মাটির রং গাঢ় হয় এবং ছোট ছোট কালো পাথরের টুকরো ছড়িয়ে আছে রাস্তায়। কয়লার অবশিষ্ট। খনির গেটটা ভাঙা। লোহার গেট মোর্চে ধরে লালচে হয়ে গেছে। একটা অর্ধেক ঝুলছে কবজায়, অর্ধেক মাটিতে পড়ে আছে। গেটের উপরে একটা সাইনবোর্ড ছিল, এখন সেটা মাটিতে। তারানাথ সাইনবোর্ডটা তুললেন, পড়ার চেষ্টা করলেন। লেখা প্রায় মুছে গেছে, কিন্তু কিছুটা বোঝা যায়। হার্ডিং কলিয়ারি, 1875। তারপর নিচে আরও কিছু লেখা যা পড়া যাচ্ছে না। তারানাথ সাইনবোর্ড রাখলেন, ভেতরে ঢুকলেন। খনির আঙিনা বড়। একসময় এখানে অনেক মানুষ কাজ করত। বোঝা যাচ্ছে ভাঙা যন্ত্রপাতি দেখে, পড়ে থাকা পুরনো সরঞ্জাম দেখে। এখন সব পরিত্যক্ত। একটা বড় শেড ছিল, ছাদ ভেঙে পড়েছে। 2টো পুরনো লরি পড়ে আছে মোর্চে ধরা। বিকাশ সামনে হাঁটছেন, তারানাথ পেছনে। আঙিনার শেষে একটা পাথরের কাঠামো, খনির প্রধান মুখ, কিন্তু সেটা বন্ধ, পুরো কংক্রিটে বন্ধ করা হয়েছে। সুড়ঙ্গের দরজা এটা নয়, বিকাশ বললেন। অন্যদিকে। তারানাথ বললেন, দেখাও। খনির আঙিনার বাঁদিকে একটা পুরনো গুদাম ঘর। গুদাম ঘরের পেছনে মাটি নামতে শুরু করেছে, ঢালু হয়ে গেছে নিচের দিকে। সেই ঢালু মাটি বরাবর হাঁটলে পাথরের দেওয়াল দেখা যায়, এবং সেই পাথরের দেওয়ালে একটা দরজা, লোহার দরজা, বড়, ভারী, কালো, এবং দরজার উপরে পাথরে খোদাই করা একটা বাক্য। তারানাথ কাছে গেলেন, পড়লেন। বাংলায় লেখা, কিন্তু পুরনো বাংলা। যে ভিতরে প্রবেশ করে সে আর ফিরে আসে না। ঈশ্বর তাহার আত্মার উপর দয়া করুন। নিচে তারিখ, অক্টোবর 1903। তারানাথ দরজার সামনে দাঁড়ালেন, হাত রাখলেন দরজায়। লোহার ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডার মধ্যে একটা কম্পন আছে, অনুভব করতে হয়। তারানাথ অনুভব করলেন। দরজা কি বন্ধ? বিকাশ বললেন, না,
ডক্টরবাবু চাবি দিয়ে খুলেছিলেন। চাবি কোথায় পেলেন? পুরনো জেলা রেকর্ড অফিসে, ব্রিটিশ আমলের নথিতে ছিল। তারানাথ দরজার তালা দেখলেন। তালাটা পুরনো কিন্তু মজবুত এবং খোলা। মানে ডক্টর মজুমদার ভেতরে ঢুকে তালা বন্ধ করেননি। ভেতর থেকে বন্ধ করার উপায় নেই? তারানাথ জিজ্ঞেস করলেন। না। তারানাথ ভাবলেন, মানে দরজা খোলাই আছে, কিন্তু ডক্টর মজুমদার বেরোননি। তারানাথ দরজার কাছে থেকে পেছনে সরলেন, বসলেন একটা পাথরে এবং চারদিক দেখলেন। বিকাশ পাশে দাঁড়িয়ে। তারানাথ বললেন, 1903 সালে কি হয়েছিল সেটা জানেন? একটু। বিকাশ বললেন, ডক্টরবাবু বলেছিলেন 5 জন শ্রমিক ঢুকেছিলেন, একজন ফিরে এসেছিলেন। সেই একজনের নাম জানেন? রামলোচন। সে কি বলেছিল ফিরে এসে? বিকাশ একটু থামলেন। ডক্টরবাবু বলেছিলেন, রামলোচন বলেছিল সুড়ঙ্গের ভেতরে দেওয়াল কথা বলে, এবং সেই দেওয়াল থেকে মানুষের মতো কিছু একটা বেরোয়। যারা বেরোয় তারা জীবিত মানুষকে ভেতরে টেনে নেয়। তারানাথ মাথা নাড়লেন। প্রতিধ্বনি মানে? পরে বলবো। তারানাথ উঠলেন। এখন একটা কাজ আছে। স্থানীয় পুরনো মানুষ কেউ আছেন যিনি এই খনির ইতিহাস জানেন? আছেন, বিকাশ বললেন। গ্রামে একজন বৃদ্ধ, নিমাই কাকা। তার বাবা এই খনিতে কাজ করতেন। মিয়ে যান। নিমাই কাকার বয়স 80-র উপরে। ছোট মাটির বাড়িতে থাকেন, একা। তারানাথ এবং বিকাশ পৌঁছাতে তিনি দরজায় বসেছিলেন রোদে। তারানাথকে দেখে কিছু একটা বুঝলেন। আপনি কি ওই জায়গার কথা জিজ্ঞেস করতে এসেছেন? তারানাথ বললেন, হ্যাঁ। নিমাই কাকা একটু থামলেন, তারপর বললেন, ভেতরে আসুন। এরকম ভৌতিক গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন। নিমাই কাকা বললেন ধীরে ধীরে, তার বাবা রামলোচন হালদার। হ্যাঁ, সেই রামলোচন যিনি 1903 সালে সুড়ঙ্গ থেকে ফিরে এসেছিলেন। বাবা কখনো পুরোটা বলেননি, নিমাই কাকা বললেন। বলতেন আর কাঁদতেন। আমি ছোট ছিলাম, ভয় পেতাম। যতটুকু জানেন বলুন, তারানাথ বললেন। বাবা বলতেন সুড়ঙ্গে ঢুকলে প্রথমে সব ঠিক থাকে। লম্বা পথ, পাথরের দেওয়াল, মশালের আলো। কিন্তু একটু এগোলেই শব্দ শুরু হয়। কি ধরনের শব্দ? প্রথমে মানুষের গলার মতো, কিন্তু কেউ নেই। তারপর শব্দ বাড়তে থাকে এবং দেওয়াল থেকে ছায়া বেরোয়। তারানাথ বললেন, ছায়ার আকার কেমন? মানুষের মতো, কিন্তু ঠিক মানুষ নয়। বাবা বলতেন ছায়াগুলোর মাথা আছে, হাত আছে, কিন্তু মুখ নেই, এবং ওরা শব্দ করে। কি শব্দ? নিমাই কাকা একটু চুপ করলেন, তারপর বললেন, বাবা বলতেন প্রতিধ্বনির মতো শব্দ, যেন কেউ কথা বলছে এবং সেই কথা দেওয়ালে বাড়ি খেয়ে ফিরে আসছে। কিন্তু শব্দটা মানুষের ভাষায় নয়, অন্য ভাষায়। তারানাথ বললেন, বাবা পালিয়েছিলেন কিভাবে? মশাল। বাবা মশাল জ্বালিয়ে ছায়াগুলোর দিকে ছড়ে দিয়েছিলেন। আলোয় ছায়াগুলো সরে গিয়েছিল এবং বাবা ছুটে বেরিয়ে এসেছিলেন। তারানাথ মাথা নাড়লেন। আলোকে ভয় পায়, কিন্তু তারপর বাবা আর কোনোদিন ঠিক হননি। নিমাই কাকা বললেন, মাথায় কিছু একটা হয়ে গিয়েছিল। বলতেন রাতে ঘুমালে ছায়াগুলো স্বপ্নে আসে এবং টানে। ফেরার পথে তারানাথ চুপ করে হাঁটলেন।
বিকাশ জিজ্ঞেস করলেন, এই ছায়াগুলো কি? তারানাথ বললেন, প্রতিধ্বনি সত্তা। কোনো কোনো জায়গায় যেখানে অনেক মানুষ মারা গেছে, বিশেষ করে আতঙ্কে বা কষ্টে, সেখানে একটা শক্তি জমা হয়। সেই শক্তি আকার নেয়, কিন্তু নিজে কথা বলতে পারে না, শুধু প্রতিধ্বনি করতে পারে, মানে আশেপাশের শব্দ শুষে নিয়ে সেটা ফিরিয়ে দেয়। তাই এদের ডাকা হয় প্রতিধ্বনি সত্তা। এরা মানুষকে মারে? হ্যাঁ, কিন্তু সরাসরি নয়। এরা মানুষের মনে এমন ভয় তৈরি করে যে মানুষ পাগল হয়ে যায় বা হৃদরোগে মারা যায়। তাহলে ডক্টরবাবু? জানি না এখনো, তারানাথ বললেন। হয়তো বেঁচে আছেন, হয়তো সুরঙ্গের গভীরে আটকে আছেন। আজ রাতে বুঝব। বিকাশ থামলেন। আজ রাতে? হ্যাঁ। রাতে ওই সুরঙ্গে যাবেন? হ্যাঁ। বিকাশের মুখ সাদা হয়ে গেল। একা? না, আপনিও যাবেন। আমি? বিকাশের গলা উঁচু হল। আমি পারবো না, আমি ওই শব্দ শুনেছি। তারানাথ বললেন, আপনাকে সুরঙ্গে ঢুকতে হবে না, শুধু বাইরে থাকবেন এবং প্রয়োজনে সাহায্য করবেন। বিকাশ চুপ করে রইলেন। ডক্টর মজুমদার আপনার স্যার। তারানাথ বললেন শান্ত গলায়, 5 দিন ধরে ভেতরে আছেন। বিকাশ মাথা নামালেন। ঠিক আছে। বিকেলে তারানাথ একা ঘুরলেন, খনির আঙিনায় গেলেন। এবার একা, বিকাশ ছাড়া। সুরঙ্গের দরজার সামনে দাঁড়ালেন এবং এবার ভালো করে দেখলেন। দরজার পাশে দেওয়ালে কিছু দাগ আছে, পুরনো দাগ। তারানাথ কাছে গেলেন। দাগগুলো দেখলেন, এগুলো আঁচড়ের দাগ, নখের আঁচড়, অনেক আঁচড়। মানুষ ভেতর থেকে বেরোনোর চেষ্টা করেছে এবং দেওয়ালে নখ দিয়ে আঁচড় কেটেছে, কিন্তু বেরোতে পারেনি। তারানাথ দাগগুলো গণনা করলেন। 1, 2, 3, অনেক অনেক মানুষ। রাতের অন্ধকার নামল। বিকাশ একটা মশাল এবং একটা কেরোসিনের লণ্ঠন এনেছিলেন। তারানাথ ব্যাগ খুললেন, রুদ্রাক্ষের মালা বের করলেন, তামার পাত্র বের করলেন, বিভূতি বের করলেন এবং আরেকটা জিনিস বের করলেন, একটা পুরনো তামার ঘণ্টা, ছোট, গুরুর দেওয়া। বিকাশ বললেন, এটা কিসের জন্য? তারানাথ বললেন, প্রতিধ্বনি সত্তারা শব্দ ব্যবহার করে। এই ঘণ্টার শব্দ তাদের বিরুদ্ধে কাজ করে, কারণ এই ঘণ্টার শব্দ প্রতিধ্বনি হয় না, এটা শুধু সামনে যায়। বিকাশ অবাক হলেন, এটা কিভাবে সম্ভব? তামার বিশেষ গড়নে। তারানাথ বললেন, বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা হয়তো সম্ভব, কিন্তু এখন সময় নেই। তারানাথ ঘণ্টা পকেটে রাখলেন, মালা গলায় নিলেন, লণ্ঠন হাতে নিলেন এবং দরজার সামনে দাঁড়ালেন। দরজা ঠেললেন। একটু কষ্ট হলো, ভারী, কিন্তু খুলল এবং সেই মুহূর্তে দরজার ভেতর থেকে একটা বাতাস বেরিয়ে এলো, ঠান্ডা বাতাস। কিন্তু শুধু ঠান্ডা নয়, সেই বাতাসে একটা গন্ধ আছে, পুরনো পাথরের গন্ধ, মাটির গন্ধ এবং তার নিচে আরেকটা গন্ধ যা তারানাথ চিনলেন, আতঙ্কের গন্ধ, মানুষের আতঙ্কের গন্ধ, যা বহুদিন ধরে জমা হয়েছে এই জায়গায়। বিকাশ পেছন থেকে বললেন, তারানাথ বাবু? হ্যাঁ। সাবধানে থাকবেন। তারানাথ একটু হাসলেন। থাকব,
এবং সুড়ঙ্গের ভেতরে পা বাড়ালেন। লণ্ঠনের আলোয় দেখলেন সামনে একটা লম্বা পথ, পাথরের দেওয়াল, পাথরের মেঝে এবং দূরে অন্ধকার। তারানাথ এগিয়ে গেলেন। পেছনে দরজা আস্তে বন্ধ হয়ে গেল এবং ঘরের শব্দ মিলিয়ে গেল। শুধু রইল পাথরের সুড়ঙ্গ, লণ্ঠনের আলো এবং দূরে, অনেক দূরে একটা শব্দ, মানুষের গলার মতো, কিন্তু মানুষের গলা নয়। ভয়ের গল্প মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকন চাপুন। সুড়ঙ্গের প্রথম 50 হাত সহজ, পাথরের মেঝে সমতল, দেওয়াল সোজা এবং লণ্ঠনের আলো যতটুকু যায় ততটুকু স্পষ্ট দেখা যাচ্ছে। তারানাথ ধীরে হাঁটছেন এবং হাঁটতে হাঁটতে দেওয়াল দেখছেন, কারণ দেওয়ালে যা আছে তা শুধু পাথর নয়, মানুষের হাতের ছাপ আছে, যন্ত্রের আঁচড় আছে এবং জায়গায় জায়গায় কালো দাগ আছে, যা মশালের ধোঁয়ার দাগ। মানে এই পথে আগে মানুষ এসেছে এবং মশাল জ্বালিয়ে এসেছে। কিন্তু যে জিনিসটা তারানাথকে সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছে সেটা দেওয়ালের গায়ে কিছু চিহ্ন, যা মশালের দাগ নয়, হাতিয়ারের দাগ নয়, বরং মনে হচ্ছে কেউ ইচ্ছা করে খোদাই করেছে। তারানাথ থামলেন, লণ্ঠন দেওয়ালের কাছে ধরলেন, খোদাই করা চিহ্নগুলো দেখলেন। বাংলা অক্ষর, কিন্তু পুরনো বাংলা, সেই বাংলা যা 100 বছর আগে লেখা হতো। তারানাথ পড়লেন, ভেতরে যাইও না, ওরা শোনে, ওরা অনুকরণ করে। নিচে একটি নাম, দীনবন্ধু শীল, 1892। তারানাথ মাথা নাড়লেন। এই সুড়ঙ্গ 1875 সালে তৈরি। 1892 সালে কেউ সতর্কবার্তা লিখেছেন দেওয়ালে। তার মানে 1892 সালে এই সুড়ঙ্গে ইতিমধ্যে কিছু ঘটেছিল যা মানুষকে ভয় পাইয়েছিল। আরও এগিয়ে গেলেন, আরও লেখা, আলো নেভাইও না, একা আসিও না, পেছনে ফিরিও না। প্রতিটি লেখার নিচে আলাদা নাম, আলাদা তারিখ। তারানাথ বুঝলেন এই সুড়ঙ্গে শুধু 1903 সালেই বিপদ হয়নি, আরও আগে থেকে মানুষ এখানে আসত এবং ফিরে যেত বা যেত না। 50 হাত পেরিয়ে সুড়ঙ্গ বাঁক নিল, বাঁয়ে, এবং বাঁকের পরে সুড়ঙ্গ বদলে গেল। প্রথম অংশটা মানুষের তৈরি ছিল, সোজা, সমান। এই অংশটা অন্যরকম। দেওয়াল অমসৃণ, যেন প্রকৃতি নিজে তৈরি করেছে। মেঝে ঢেউ খেলানো এবং ছাদ উঁচু হয়ে গেছে। লণ্ঠনের আলো ছাদে পৌঁছাচ্ছে না। বাতাসও বদলেছে। আগে শুধু পুরনো গন্ধ ছিল, এখন আরেকটা কিছু আছে, ভেজা মাটির গন্ধ, এবং তার নিচে একটা তিক্ততা। তারানাথ চিনলেন, এই তিক্ততা ভয়ের গন্ধ। পুরনো ভয়, বহু মানুষের বহু বছরের ভয় একটা জায়গায় জমা হলে এই গন্ধ হয়। তারানাথ লণ্ঠন একটু উঁচু করলেন এবং সামনে তাকালেন। সুড়ঙ্গের মেঝেতে কিছু একটা আছে। তারানাথ কাছে গেলেন। একটা পুরনো লণ্ঠন, কেরোসিনের লণ্ঠন, কিন্তু এটা তারানাথের লণ্ঠনের মতো আধুনিক নয়, পুরনো ধাঁচের। পাশে একটা থলি। তারানাথ থলি খুললেন। ভেতরে কাগজপত্র, নোট, ডক্টর মজুমদারের হাতের লেখা। তারানাথ পড়লেন, দ্বিতীয় বাঁকের পরে সুসুরঙ্গের চরিত্র বদলেছে। এটা স্পষ্টতই প্রাকৃতিক গুহার অংশ,
যা কৃত্রিম সুড়ঙ্গের সাথে যুক্ত হয়েছে। দেওয়ালে মৌর্য যুগের চিহ্ন আছে বলে মনে হচ্ছে। আরও গভীরে যাচ্ছি। তারিখ 5 দিন আগের। তারানাথ নোট রাখলেন, থলির সাথে নিলেন। ডক্টর মজুমদার এই পথেই গেছেন। তারানাথ এগোলেন আরও 20 হাত, এবং তারপর থামলেন, কারণ শব্দ শুনলেন। প্রথমে ভাবলেন বাতাসের শব্দ, কিন্তু না, এই শব্দ অন্যরকম। একটা গুনগুন, মানুষের গলার মতো, কিন্তু কথা নেই, শুধু সুর, এবং সেই সুর চেনা। তারানাথ মনে করলেন কোথায় শুনেছেন। হ্যাঁ, এটা তারই গুনগুন। কলকাতা থেকে ট্রেনে আসার সময় মনের মধ্যে যে সুরটা ছিল সেটা। তারানাথ সতর্ক হলেন, এটাই প্রতিধ্বনি সত্তার কাজ। তারা শুনেছে এবং ফিরিয়ে দিচ্ছে। আছো তোমরা? তারানাথ বললেন শান্ত গলায়। গুনগুন থামল, এবং তারপর একটু পরে আবার শুরু হলো, কিন্তু এবার আলাদা। এবার তারানাথের নিজের গলায় তারই কথা। আছো তোমরা? হুবহু। তারানাথ পকেটে হাত দিলেন, তামার ঘণ্টা বের করলেন, একবার বাজালেন, টং। সেই শব্দ সুড়ঙ্গে ছড়িয়ে গেল, এবং প্রতিধ্বনি হলো না। গুনগুন বন্ধ হলো। তারানাথ বুঝলেন ঘণ্টা কাজ করছে, কিন্তু ঘণ্টা বাজানো মানে নিজের উপস্থিতি জানান দেওয়া। দুটো দিক আছে। ঘণ্টা বাজালে সত্তারা সরে যাবে, কিন্তু জানবে কে আসছে। না বাজালে সত্তারা প্রতিধ্বনি খেলতে থাকবে। তারানাথ সিদ্ধান্ত নিলেন। ঘণ্টা পকেটে রাখলেন এবং আবার হাঁটলেন। তৃতীয় বাঁকের কাছে আসতে দেওয়াল বদলাল। এখন দেওয়ালে শুধু পাথর নয়, পাথরে খোদাই করা নকশা। তারানাথ লণ্ঠন ধরলেন কাছে, নকশাগুলো দেখলেন। মৌর্য যুগের শিল্প। ডক্টর মজুমদার ঠিক বলেছিলেন, এই সুড়ঙ্গ শুধু ব্রিটিশ আমলের নয়, আরও পুরনো। নকশায় মানুষের ছবি আছে, পশুর ছবি আছে, এবং কিছু চিহ্ন আছে যা তারানাথ চিনলেন। তান্ত্রিক চিহ্ন, প্রাচীন তান্ত্রিক চিহ্ন। এই জায়গায় একসময় তন্ত্র সাধনা হতো, এবং সেই সাধনার শক্তি এখনও আছে। তারানাথ বুঝলেন প্রতিধ্বনি সত্তারা এমনিতে তৈরি হয়নি। এই জায়গায় যে তান্ত্রিক শক্তি জমা ছিল, সেই শক্তি এবং এখানে যাদের মৃত্যু হয়েছিল তাদের আতঙ্ক মিলে এই সত্তাগুলো তৈরি হয়েছে। তৃতীয় বাঁকে পৌঁছে তারানাথ থামলেন, কারণ শুনলেন পেছন থেকে পায়ের শব্দ, মানুষের পায়ের শব্দ। তারানাথ লণ্ঠন নামালেন, অন্ধকারে দাঁড়িয়ে রইলেন। পায়ের শব্দ কাছে আসছে। একটু পরে আলো দেখা গেল, টর্চের আলো, এবং সেই আলোর পেছনে একটা মানুষ, বেঁটে, মোটা, মাঝবয়সী, গলায় পুলিশের পরিচয়পত্র, ইন্সপেক্টর হালদার। তারানাথ বললেন, থামুন। ইন্সপেক্টর হালদার চমকে দাঁড়ালেন, টর্চ তারানাথের মুখে ধরলেন। কে? তারানাথ। হালদার একটু থামলেন, তারপর বললেন, আপনি এখানে কেন? ডক্টর মজুমদারকে খুঁজতে। তারানাথ বললেন, আপনি কেন? হালদার সরাসরি উত্তর দিলেন না, পরিবর্তে বললেন, এটা নিষিদ্ধ এলাকা, আপনার এখানে আসার অধিকার নেই। তারানাথ বললেন, আপনারও নেই? হালদার একটু থামলেন, তারপর বললেন, আমি পুলিশ। জানি, কিন্তু আপনি পুলিশের কাজে আসেননি। মানে আপনি জানেন এই সুড়ঙ্গে কি আছে, এবং সেটা পেতে এসেছেন। ঘরে নীরবতা।
হালদারের মুখে একটা পরিবর্তন এলো। তারপর বললেন, আপনি কিভাবে জানলেন? তারানাথ বললেন, কারণ আপনি 5 দিন আগে বিকাশের অভিযোগ নিয়েছিলেন, কিন্তু সেদিনই চলে যাননি, থেকে গেছেন। পুলিশ এমন করে না। পুলিশ হয় মামলা নেয়, নয়তো ছেড়ে দেয়, কিন্তু আপনি ছাড়েননি, থেকেছেন। মানে আপনার নিজের কারণ আছে। হালদার একটু চুপ করলেন, তারপর বললেন, তাম্রলিপির কথা জানেন? হ্যাঁ, সেই তাম্রলিপিতে যা আছে তা শুধু ইতিহাস নয়। হালদার বললেন, সেখানে সম্পদের বিবরণ আছে। মৌর্য যুগের সম্পদ, সোনা, রত্ন, পাথর। তারানাথ বললেন, আপনি সেটা নিতে এসেছেন? হালদার চুপ করলেন। মানে, হ্যাঁ। তারানাথ বললেন, ঠিক আছে, কিন্তু এখন আমাদের একসাথে থাকতে হবে, আলাদা হলে বিপদ। হালদার বললেন, কে বিপদ? দেখবেন। দুজন একসাথে এগোলেন, তারানাথ সামনে, হালদার পেছনে। তৃতীয় বাঁক পেরিয়ে সুড়ঙ্গ আবার বদলাল, এবার অনেক বড়, যেন একটা বড় গুহায় ঢোকা হয়েছে। ছাদ আরো উঁচু, দেওয়াল আরো দূরে, এবং মেঝেতে পুরনো অনেক জিনিস, ভাঙা পাথরের পাত্র, পোড়া কাঠের টুকরো এবং কিছু হাড়। তারানাথ হাড়ের কাছে গেলেন, দেখলেন মানুষের হাড়, একাধিক মানুষের। হালদার বললেন, এরা কারা? তারানাথ বললেন, যারা আগে এসেছিল এবং ফেরেনি। হালদার একটু পিছিয়ে গেলেন এবং তখন শব্দ শুরু হলো। প্রথমে একটা, গুন গুন, তারপর দুটো, তারপর অনেক, সব দিক থেকে। কিন্তু এবার শুধু গুনগুন নয়, কথাও আছে। তারানাথের কথা, হালদারের কথা, একটু আগে যা বলেছিলেন দুজনে, হুবহু ফিরে আসছে। এরা কারা? যারা আগে এসেছিল এবং ফেরেনি। এরা কারা? যারা আগে এসেছিল এবং ফেরেনি। একই কথা, বারবার, আলাদা গলায়, আলাদা দিক থেকে। হালদার খুললেন, কে বলছে? তারানাথ বললেন, টর্চ জ্বালিয়ে রাখুন, কিন্তু টর্চ জ্বালিয়ে রাখুন, আলো নেভাবেন না। দেওয়াল থেকে ছায়া বেরোতে শুরু করল। প্রথমে একটা, মানুষের আকারের, কিন্তু রং নেই, শুধু ছায়া। এবং সেই ছায়ার মাথা আছে, হাত আছে, কিন্তু মুখ নেই। হালদার চিৎকার করলেন। তারানাথ বললেন, চুপ করুন। হালদার চুপ হলেন, কিন্তু হালদারের চিৎকার সুড়ঙ্গে ছড়িয়ে গেছে, এবং সেই চিৎকার এখন ফিরে আসছে 10টা ভিন্ন গলায়। তারানাথ ঘণ্টা বের করলেন, বাজালেন, একবার, দুবার, 3 বার। ছায়াগুলো থামল, যেন বাধা পেল, কিন্তু সরল না। তারানাথ মালা হাতে নিলেন, মন্ত্র শুরু করলেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকনে ক্লিক করুন। এই মন্ত্র সাধারণ বাধার মন্ত্র নয়। এটা একটি বিশেষ মন্ত্র যা তারানাথ শিখেছিলেন অনেক বছর আগে এক বৃদ্ধ সাধকের কাছে, যিনি বলেছিলেন এই মন্ত্র শুধু তখনই কাজ করে যখন সত্তা শব্দ দিয়ে তৈরি, শব্দের বিরুদ্ধে শব্দ। কিন্তু এই মন্ত্রের শব্দ প্রতিধ্বনি হয় না, কারণ এই শব্দ একদিকেই যায়, ফিরে আসে না। মন্ত্র শুরু হলো। ছায়াগুলো আরো থামল, কিন্তু একটা ছায়া এগিয়ে এলো, সবচেয়ে বড় ছায়া। এই ছায়া আলাদা, অন্যগুলোর মতো নয়। এর মধ্যে একটা আকার আছে যা বেশি স্পষ্ট, এবং এই ছায়া শব্দ করছে না, চুপ করে এগিয়ে আসছে। তারানাথ থামলেন। এই সত্তা আলাদা, বাকিগুলো প্রতিধ্বনি সত্তা,
কিন্তু এটা ভিন্ন, এটা পুরনো, অনেক পুরনো। সেই বড় ছায়া তারানাথের সামনে থামল এবং তারপর একটা অদ্ভুত কাজ করল। কথা বলল, কিন্তু এটা প্রতিধ্বনি নয়, নিজের কথা, গলা ভাঙা, পুরনো। তুমি কে? তারানাথ বললেন, তারানাথ। তুমি তান্ত্রিক? হ্যাঁ। ছায়া একটু থামল, তারপর বলল, অনেকদিন কোনো তান্ত্রিক আসেনি। তারানাথ বললেন, তুমি কে? আমি দীনবন্ধু। তারানাথ মনে করলেন দেওয়ালে যে নাম পড়েছিলেন, দীনবন্ধু শীল, 1892। তুমি মারা গেছো এই সুড়ঙ্গে? হ্যাঁ, 1892 সালে। ছায়া বলল, আমি সেই সময় এই সুড়ঙ্গের রক্ষক ছিলাম। থমাস হার্ডিং আমাকে রেখেছিলেন এখানে। কি রক্ষা করতে? ভেতরের জিনিস। কি জিনিস? ছায়া চুপ করল, তারপর বলল, যে জিনিস মানুষ নিতে পারে না। তারানাথ বললেন, ডক্টর মজুমদার কোথায়? ছায়া বলল, ভেতরে। বেঁচে আছেন? এখনো, কিন্তু বেশিক্ষণ না। তারানাথ বললেন, হ্যাঁ। হালদার পেছনে দাঁড়িয়ে শুনছিলেন, এখন বললেন, এই ছায়ার সাথে কথা বলছেন কেন? এটা তো মৃত মানুষ। তারানাথ বললেন, মৃত মানুষও কথা বলে, এবং এই মৃত মানুষ এই সুড়ঙ্গের সব জানে। হালদার চুপ করলেন। তারানাথ ছায়ার দিকে ঘুরলেন। দীনবন্ধু, ডক্টর মজুমদারকে বের করতে সাহায্য করবে? ছায়া বলল, কেন করব? কারণ তিনি নির্দোষ। তিনি শুধু ইতিহাস জানতে এসেছিলেন। সবাই বলে নির্দোষ। তারানাথ বললেন, তুমি কি বুঝতে পারো কে নির্দোষ কে নয়? ছায়া একটু থামল, তারপর বলল, হ্যাঁ। তাহলে বলো, ডক্টর মজুমদার নির্দোষ কিনা? দীর্ঘ নীরবতা। তারপর ছায়া বলল, হ্যাঁ, তিনি নির্দোষ। তাহলে সাহায্য করো। আরও নীরবতা। এবং তারপর ছায়া বলল, একটা শর্তে। কি শর্ত? ভেতরে যে আছে তাকে বের করো। তারানাথ বললেন, কে আছে ভেতরে? যে আমাকে এখানে আটকে রেখেছে। দীনবন্ধুর কথা শুনতে শুনতে তারানাথ বুঝলেন পুরো গল্পটা। 1875 সালে থমাস হার্ডিং এই খনি তৈরি করার সময় পুরনো গুহায় প্রবেশ করেছিলেন। সেই গুহায় মৌর্য যুগের তান্ত্রিকরা সাধনা করতেন এবং সেই সাধনার শক্তি এখনও আছে। হার্ডিং সেই গুহায় একটি মন্দির খুঁজে পেয়েছিলেন এবং মন্দিরের ভেতরে একটি প্রাচীন মূর্তি। মূর্তিটা সাধারণ মূর্তি নয়, এটা একটি বন্দির মূর্তি। মৌর্য যুগের তান্ত্রিকরা একটি অশুভ শক্তিকে পাথরের মূর্তিতে বন্দী করেছিলেন। সেই মূর্তি যতদিন অক্ষত থাকবে ততদিন শক্তি বন্দী থাকবে। হার্ডিং মূর্তি স্পর্শ করেছিলেন। সেই স্পর্শে মূর্তিতে ফাটল ধরেছিল এবং সেই ফাটল থেকে শক্তি বেরিয়েছিল। দীনবন্ধু শীল ছিলেন হার্ডিংয়ের বিশ্বস্ত কর্মচারী। হার্ডিং তাকে পাঠিয়েছিলেন মূর্তি দেখতে। দীনবন্ধু মূর্তির কাছে যেতে সেই শক্তি তাকে মেরে ফেলে এবং দীনবন্ধুর আত্মা সুড়ঙ্গে আটকে থাকে। সেই শক্তি তারপর থেকে সুড়ঙ্গে আছে।
মৃত শ্রমিকদের আতঙ্ক থেকে প্রতিধ্বনি সত্তা তৈরি করেছে এবং নিজে গভীরে বসে আছে। মূর্তি কোথায়? তারানাথ জিজ্ঞেস করলেন। দীনবন্ধু বলল, শেষ দরজার ওপারে। ডক্টর মজুমদার কি সেই দরজার ওপারে? হ্যাঁ। দরজা কিভাবে খোলে? দীনবন্ধু বলল, দরজা নিজেই খোলে। যাকে সে চায় তাকে ডাকে। কিভাবে ডাকে? তার কণ্ঠস্বর নকল করে। তারানাথ বুঝলেন, এই শক্তি প্রতিধ্বনি সত্তাদের ব্যবহার করে মানুষের কণ্ঠ শেখে, তারপর সেই কণ্ঠ দিয়ে মানুষকে ডাকে। মানুষ চেনা কণ্ঠ শুনে ভেতরে যায়। ডক্টর মজুমদারকেও এভাবে ডেকেছিল। তাকে থামানোর পথ আছে? তারানাথ জিজ্ঞেস করলেন। দীনবন্ধু বলল, মূর্তি যদি সম্পূর্ণ ভাঙা যায় তাহলে শক্তি মুক্ত হয়ে যাবে, বন্দী থাকবে না। মুক্ত হলে কি হবে? সে চলে যাবে। কোথায়? কিন্তু একটা কথা বলল, ওই শক্তি এখন জেগে আছে। সে তোমাদের আসতে দেখছে। সে প্রতিধ্বনি সত্তাদের পাঠাবে। তারানাথ বললেন, জানি। প্রস্তুত আছে? তারানাথ মালা শক্ত করলেন, ঘণ্টা পকেটে, লণ্ঠন হাতে। হ্যাঁ। দীনবন্ধুর ছায়া এগোলো। তারানাথ পেছনে, হালদার তার পেছনে, সুড়ঙ্গের গভীরে। পঞ্চম বাঁকে পৌঁছে দীনবন্ধু থামল। এখান থেকে সাবধান। কেন? প্রতিধ্বনি সত্তারা এখানে বেশি, এবং তারা শুধু শব্দ নকল করে না, এখান থেকে চেহারাও নকল করে। হালদার বললেন, চেহারা? যাকে চেনো তার চেহারায় আসে। ভুল করে কাছে গেলে ধরবে। হালদার ঘুরলেন তারানাথের দিকে। এটা কিভাবে সম্ভব? তারানাথ বললেন, সম্ভব, এবং এই কারণে একে অপরকে স্পর্শ করলে বুঝবেন আসল কিনা। মানে ছায়া ঠান্ডা, মানুষ উষ্ণ। হালদার বললেন, বুঝলাম। তারানাথ বললেন, একটা আরও কথা। কে? যদি দেখেন আমি ভুল আচরণ করছি, আলো নেভাতে বলছি বা পেছনে ফিরতে বলছি, বিশ্বাস করবেন না। হালদার বললেন, মানে আপনার নকলও হতে পারে? হ্যাঁ। হালদারের মুখ সাদা হলো। পঞ্চম বাঁক পেরোনোর আগে তারানাথ ঘণ্টা বাজালেন 3 বার। সুড়ঙ্গে শব্দ ছড়ালো এবং প্রতিধ্বনি হলো না, কিন্তু চারদিক থেকে একটা নড়াচড়া অনুভব হলো। ছায়াগুলো সরে যাচ্ছে, কিন্তু দূরে যাচ্ছে না, অপেক্ষা করছে। তারানাথ দীনবন্ধুকে বললেন, চলো। দীনবন্ধুর ছায়া এগোলো। তারানাথ পেছনে হাঁটলেন এবং সুড়ঙ্গের আরও গভীরে নামতে শুরু করলেন। পেছনে হালদার, এবং চারদিকে অন্ধকারে অপেক্ষা করছে ছায়াগুলো, শব্দহীন, স্থির, ধৈর্যশীল। পঞ্চম বাঁক পেরিয়ে সুড়ঙ্গ আরও সরু হয়ে গেল। দেওয়াল কাছে এলো, ছাদ নামল, এবং মেঝে হঠাৎ ঢালু হতে শুরু করল নিচের দিকে, যেন পাহাড়ের ভেতরে আরও গভীরে নামছে, এবং সেই নামার সাথে সাথে বাতাস পাল্টাচ্ছে। আগে যে ঠান্ডা ছিল সেটা আরও তীব্র হচ্ছে, এবং সেই তীব্র ঠান্ডার মধ্যে একটা আর্দ্রতা আছে, যা স্বাভাবিক আর্দ্রতা নয়, যেন জলের নয়, অন্য কিছুর আর্দ্রতা। তারানাথ হাঁটছেন এবং মনে মনে হিসেব রাখছেন কতটা নেমেছেন, কারণ এই হিসেব রাখা দরকার। সুড়ঙ্গে দিক হারিয়ে গেলে বেরোনোর পথ খুঁজে পাওয়া কঠিন হবে।
দীনবন্ধুর ছায়া সামনে যাচ্ছে এবং ছায়ার একটা সুবিধা আছে, আলোর দরকার নেই তার, সে অন্ধকারেও পথ দেখতে পায়। হালদার পেছনে হাঁটছেন, টর্চ জ্বালানো, কিন্তু তার হাঁটার শব্দ অনিয়মিত হয়ে যাচ্ছে। তারানাথ একটু থামলেন, পিছনে তাকালেন। হালদারের মুখ ঘামছে, ঠান্ডায় ঘাম। ঠিক আছেন? হ্যাঁ, হালদার বললেন, কিন্তু গলায় নিশ্চয়তা নেই। তারানাথ বললেন, ভয় পাচ্ছেন? হালদার একটু চুপ করলেন, তারপর বললেন, আমি পুলিশে 20 বছর কাজ করেছি, অনেক ভয়ের জায়গায় গেছি, কিন্তু এরকম আগে আসেননি। না। তারানাথ বললেন, সৎ কথা বলেছেন, এটা ভালো। কেন? কারণ যে মিথ্যা সাহস দেখায় সে বেশি বিপদে পড়ে। ভয় স্বীকার করলে মাথা ঠান্ডা থাকে। হালদার একটু শ্বাস নিলেন। ঠিক আছে, এগোই। ষষ্ঠ বাঁকের কাছে দীনবন্ধু থামল। তারানাথও থামলেন। দীনবন্ধু বলল, এখান থেকে ওরা নকল শুরু করবে। কতটা নিখুঁত নকল? প্রায় পুরোপুরি, দীনবন্ধু বলল। শুধু একটা জায়গায় ভুল থাকে। কোথায়? ছায়ার কোনো ছায়া হয় না। তারানাথ বুঝলেন, ছায়া যদি মানুষের নকল করে, তাহলে সেই নকল মানুষের ছায়া থাকবে না, কারণ ছায়া নিজেই একটা ছায়া, তার আবার ছায়া হয় না। লণ্ঠনের আলোতে দেখব, তারানাথ বললেন। হ্যাঁ। তারানাথ হালদারের দিকে ঘুরলেন। বুঝলেন? হালদার মাথা নাড়লেন। বুঝলাম। যদি কাউকে সন্দেহ হয়, মেঝেতে তার ছায়া দেখুন। ঠিক আছে। দীনবন্ধু এগোলো, তারানাথ পেছনে। ষষ্ঠ বাঁক পেরোনোর পরে প্রথম ঘটনা হলো। বাঁকের ঠিক পরেই একটা চড়া জায়গা, যেন ছোট একটা কামরা, এবং সেই কামরায় একটা মানুষ বসে আছেন। তারানাথ সঙ্গে সঙ্গে থামলেন। মানুষটাকে দেখলেন। মাঝবয়সী, ধুতি পরা, চশমা, ডক্টর মজুমদার। তারানাথ এগোতে যাচ্ছিলেন, কিন্তু থামলেন। মনে পড়ল দীনবন্ধুর কথা। তারানাথ লণ্ঠন নামালেন, মেঝেতে তাকালেন। ডক্টর মজুমদারের ছায়া নেই। তারানাথ সরে গেলেন। সেই মানুষটা মাথা তুলল। মুখ দেখা গেল, কিন্তু চোখ নেই। চোখের জায়গায় শুধু পাথরের মতো ধূসর। তারানাথ ঘণ্টা বের করলেন, বাজালেন, এবং ছায়া বিকৃত হয়ে গেল। ডক্টর মজুমদারের আকার ভেঙে পড়ল, এবং আবার সেই মুখহীন ছায়া। হালদার বললেন, ঈশ্বর। তারানাথ বললেন, দেখলেন তো? হালদার কাঁপছেন। তারানাথ এগোলেন। কামরার অন্যদিকে আরও একটা পথ। দীনবন্ধু সেই পথে গেল, তারানাথ পেছনে। এই পথ আরও সরু। একজন মানুষ কোনো রকমে যেতে পারবেন, দুজন পাশাপাশি নয়। তারানাথ বললেন, হালদার, আমার ঠিক পেছনে থাকুন, সরে যাবেন না। ঠিক আছে। সরু পথে ঢুকলেন। 10 হাত, 20 হাত, 50 হাত, এবং তারপর পথ শেষ হলো একটা খোলা জায়গায়, বড় গুহা। এতক্ষণে যত জায়গায় এসেছেন তার চেয়ে অনেক বড়। ছাদ আরও উঁচু, দেওয়াল আরও দূরে, এবং মেঝেতে ছড়িয়ে আছে পুরনো জিনিস, পাথরের পাত্র, তামার মূর্তির টুকরো, এবং একটা জায়গায় একজন মানুষ মেঝেতে শুয়ে, নড়ছেন না। তারানাথ দৌড়ালেন। ডক্টর মজুমদার, আসুন। মেঝেতে ছায়া আছে। তারানাথ পাশে বসলেন। নাড়ি দেখলেন,
আছে, দুর্বল কিন্তু আছে, শ্বাস আছে কিন্তু জ্ঞান নেই। তারানাথ মুখে জলের ছিটে দিলেন পকেটের ছোট বোতল থেকে। ডক্টর মজুমদার নড়লেন না, হালদার পাশে এলেন। বেঁচে আছেন? হ্যাঁ, কিন্তু অচেতন। কতদিন এখানে আছেন? 5 দিন। তারানাথ বললেন, কিন্তু শরীরে পানি শূন্যতা নেই, মানে সুড়ঙ্গের কোথাও জল আছে এবং তিনি পেয়েছেন। কিন্তু জ্ঞান হারালেন কেন? তারানাথ ডক্টর মজুমদারের মাথা দেখলেন, কোনো আঘাত নেই, কিন্তু কপালে একটা দাগ আছে, পোড়ার মতো, ছোট। তারানাথ চিনলেন, এই দাগ প্রতিধ্বনি সত্তার স্পর্শের দাগ। যখন সত্তা কাউকে দীর্ঘ সময় ধরে ভয় দেখায়, তখন মানুষের মস্তিষ্কে এই ধরনের দাগ হয়। মানে ডক্টর মজুমদার এতদিন ধরে ভয়ের মধ্যে ছিলেন এবং শেষে মস্তিষ্ক সহ্য করতে না পেরে বন্ধ হয়ে গেছে। তারানাথ পকেট থেকে বিভূতি বের করলেন, ডক্টর মজুমদারের কপালে লাগালেন, মন্ত্র পড়লেন, ছোট মন্ত্র, শুদ্ধির মন্ত্র। ডক্টর মজুমদার একটু নড়লেন, চোখ খুললেন না, কিন্তু ঠোঁট নড়লেন। না না, সরে যাও। তারানাথ বললেন, চুপ করুন, আমি তারানাথ, আপনি নিরাপদ। ডক্টর মজুমদার আবার নড়লেন এবং চোখ একটু খুললেন, ঝাপসা দৃষ্টি। কে? তারানাথ, বিকাশ পাঠিয়েছে। ডক্টর মজুমদার একটু বুঝলেন। বিকাশ? হ্যাঁ। আমি কতদিন? 5 দিন। একটা দীর্ঘ নিঃশ্বাস। কিন্তু সেই মুহূর্তে গুহায় একটা পরিবর্তন হলো। হঠাৎ সব ছায়া একসাথে সরে গেল, গুহা ফাঁকা হয়ে গেল। তারানাথ সতর্ক হলেন, এটা ভালো লক্ষণ নয়। ছায়া যখন হঠাৎ সরে যায়, তার মানে বড় কিছু আসছে। হালদার বললেন, ওরা গেল কোথায়? তারানাথ বললেন, সরেনি, জায়গা করে দিচ্ছে। কিসের জন্য? উত্তর দেওয়ার আগেই গুহার অন্য দিকের দেওয়ালে একটা পরিবর্তন হলো। দেওয়ালের একটা অংশ কাঁপতে শুরু করল, পাথর কাঁপছে, এবং সেই কাঁপনের সাথে একটা শব্দ, গভীর শব্দ, মাটির ভেতর থেকে আসছে মনে হচ্ছে। তারানাথ উঠলেন। উঠুন, হালদারকে বললেন। হালদার উঠলেন। ডক্টর মজুমদার? তারানাথ ডক্টর মজুমদারকে ধরলেন, তুলতে চাইলেন, কিন্তু ডক্টর মজুমদার উঠতে পারছেন না। শরীরে শক্তি নেই, 5 দিনের ক্লান্তি। হালদার এগিয়ে এলেন। আমি ধরছি। দুজন মিলে ডক্টর মজুমদারকে তুললেন। দেওয়ালের কাঁপন বাড়ছে এবং সেই কাঁপন থেকে শব্দ বেরোচ্ছে। কিন্তু এবার সেই শব্দ প্রতিধ্বনি নয়, নতুন শব্দ, একটা গলা বলছে, তারানাথ। তারানাথ থামলেন, কারণ এই গলা তার গুরুর গলা। তারানাথ চিনলেন, কিন্তু গুরু কলকাতায়, এখানে থাকার কথা নয়। তারানাথ মেঝেতে তাকালেন। সেই গলার কোনো ছায়া নেই। মানে এটাও নকল, কিন্তু কতটা নিখুঁত নকল। গলা বলল, তারানাথ, ফিরে যাও, এখান থেকে বেরিয়ে যাও, এই লড়াই তোমার নয়। তারানাথ বললেন, তুমি আমার গুরু নও। গলা থামল। তারপর বলল, কিভাবে বুঝলে? আমার গুরু কখনো পালাতে বলেন না। একটু নীরবতা। তারপর সেই গলা বদলে গেল। এবার অন্য গলা, তারানাথের মায়ের গলা। বাবা, তুমি ফিরে যাও, আমি ভয় পাচ্ছি। তারানাথের বুকে একটা ধাক্কা লাগলো।
মা বহুদিন আগে মারা গেছেন। এই গলা শোনেননি অনেক বছর। তারানাথ মুহূর্তের জন্য থামলেন, এবং সেই মুহূর্তটাই যথেষ্ট ছিল। দেওয়াল থেকে একটা ছায়া বেরিয়ে এলো, বড়, আগের চেয়ে অনেক বড়, এবং এই ছায়া মানুষের আকার নেয়নি। এটা অন্যরকম, লম্বা, ঢেউ খেলানো, যেন একটা কালো কুয়াশা, কিন্তু আকার আছে। এবং সেই আকারের মাঝখানে দুটো আলো, লাল নয়, সাদা, ঠান্ডা সাদা। তারানাথ বুঝলেন এটা সেই মূল শক্তি, মৌর্য যুগে যাকে বন্দী করা হয়েছিল। এতদিন মূর্তিতে ছিল, কিন্তু ডক্টর মজুমদার মূর্তির কাছে গিয়েছিলেন, এবং তার উপস্থিতি মূর্তিকে আরও দুর্বল করেছে। এখন শক্তি আরও মুক্ত, সরাসরি বেরিয়ে এসেছে। তারানাথ মালা বের করলেন, মন্ত্র শুরু করলেন। কিন্তু এবার মন্ত্রের প্রভাব আলাদা। আগে ছোট সত্তারা মন্ত্রে পিছিয়ে যাচ্ছিল, এই বড় শক্তির উপরে মন্ত্রের প্রভাব কম। সে থামল, কিন্তু পিছিয়ে গেল না। তারানাথ মন্ত্র আরও জোরে পড়লেন, শক্তি আরও থামল। কিন্তু তারানাথ অনুভব করলেন একটা চাপ মাথায়। এই চাপ শারীরিক নয়, মানসিক। এই শক্তি তার মনে ঢোকার চেষ্টা করছে। তারানাথ চোখ বন্ধ করলেন, মনকে শক্ত করলেন, কিন্তু চাপ বাড়ছে। হালদার পাশে দাঁড়িয়ে ডক্টর মজুমদারকে ধরে আছেন, এবং শক্তিটা তার দিকে ঘুরল। তারানাথ চোখ খুললেন। হালদার, পিছিয়ে যান। হালদার পিছিয়ে যেতে পারলেন না, কারণ সেই শক্তি তার দিকে এগিয়ে আসছে, এবং হালদার জমে গেছেন ভয়ে। 20 বছরের পুলিশ অভিজ্ঞতা কাজে আসছে না, কারণ এই ভয় পুলিশের ট্রেনিং দিয়ে থামানো যায় না। তারানাথ দৌড়ালেন, হালদার এবং শক্তির মাঝখানে দাঁড়ালেন, এবং সর্বশক্তিতে মন্ত্র পড়লেন। শক্তি থামল এক মুহূর্তের জন্য, এবং সেই এক মুহূর্তে তারানাথ পকেট থেকে বিভূতি বের করে শক্তির দিকে ছুঁড়লেন। বিভূতি বাতাসে ছড়িয়ে গেল, শক্তির ভেতরে ঢুকল। শক্তি পিছিয়ে গেল, অল্প, কিন্তু পিছিয়ে গেল। তারানাথ আরও বিভূতি নিলেন, আবার ছুঁড়লেন, এবং আবার মন্ত্র। শক্তি আরও পিছিয়ে গেল, কিন্তু তারপর শক্তি রণকৌশল বদলাল, নিজে পিছিয়ে গেল, এবং ছোট ছায়াগুলো পাঠালো একসাথে, অনেকগুলো, সব দিক থেকে। তারানাথ ঘণ্টা বাজালেন, কিছু সরে গেল, কিন্তু সব নয়। একটা ছায়া তারানাথের বাঁ হাতে স্পর্শ করল, বরফের মতো ঠান্ডা, এবং সেই স্পর্শে তারানাথের হাতে একটা অসাড়তা এলো। তারানাথ হাত সরালেন, কিন্তু অসাড়তা রয়ে গেল। আরেকটা ছায়া পেছন থেকে এলো। তারানাথ টের পেলেন না। ছায়া তার ঘাড়ে স্পর্শ করল, এবং তারানাথের মাথায় সেই মানসিক চাপ আবার ফিরে এলো, তীব্র, এবার আরও তীব্র। মন্ত্র কঠিন হয়ে গেল, শব্দগুলো ঠিকমতো আসছে না। তারানাথ হাঁটু কেড়ে বসে পড়লেন। হালদার দেখলেন, এবং কিছু একটা করলেন যা তারানাথ আশা করেননি। ডক্টর মজুমদারকে মেঝেতে আস্তে শুইয়ে দিলেন, তারপর নিজের টর্চ জ্বাললেন, সবচেয়ে উজ্জ্বল করলেন, এবং সেই আলো তারানাথের ঘাড়ের ছায়ার দিকে ধরলেন। ছায়া সরে গেল। হালদার দ্রুত তারানাথের পাশে এলেন। উঠুন। তারানাথ উঠলেন, মাথা ঘুরছে, কিন্তু উঠলেন। হালদার বললেন, কি করব? তারানাথ বললেন, আলো ধরুন, সব ছায়ার দিকে। হালদার টর্চ ঘোরাতে লাগলেন, ছায়াগুলো সরে যাচ্ছে। তারানাথ মালা হাতে নিলেন, মন্ত্র আবার শুরু করলেন।
এবার গলা কাঁপছে, কিন্তু মন্ত্র আসছে। দীনবন্ধু সারাক্ষণ পাশে ছিল, এখন বলল, তারানাথ, হ্যাঁ, মূর্তি ভাঙতে হবে এখনই। কোথায় মূর্তি? ওই দেওয়ালের ওপারে। দীনবন্ধু বলল, একটা দরজা আছে, বন্ধ। তারানাথ সেই দিকে তাকালেন। গুহার অন্যদিকে একটা দেওয়াল, এবং সেই দেওয়ালে একটা দরজা, পাথরের দরজা। কিন্তু দরজার সামনে সেই বড় শক্তি দাঁড়িয়ে পথ রোধ করে। পথ পাবো কিভাবে? দীনবন্ধু বলল, আমি পথ করব, কিন্তু তোমাকে দ্রুত যেতে হবে। তুমি কি করবে? ওকে আটকাবো। তারানাথ বললেন, সেটা তোমার ক্ষতি করবে। করুক। দীনবন্ধু বলল, আমি এখানে ৬৫ বছর আটকে আছি, আর কত? তারানাথ একটু থামলেন, তারপর বললেন, ঠিক আছে। দীনবন্ধু এগোলো সেই বড় শক্তির দিকে। দীনবন্ধুর ছায়া এবং সেই বড় শক্তি মুখোমুখি হল। দুটো ছায়া, কিন্তু এক নয়। একটা পুরনো দুর্বল, অন্যটা অনেক শক্তিশালী। কিন্তু দীনবন্ধু পিছিয়ে গেল না, সরাসরি শক্তির সামনে দাঁড়ালো এবং এমন কিছু করল যা তারানাথ বুঝলেন না। দীনবন্ধুর ছায়া থেকে একটা শব্দ বেরোল, গভীর শব্দ, প্রতিধ্বনির মতো, কিন্তু প্রতিধ্বনি নয়। দীনবন্ধু মৃত্যুর আগে এই সুড়ঙ্গের রক্ষক ছিলেন, এবং রক্ষকের কিছু শক্তি ছিল। সেই শক্তি তিনি এতদিন ব্যবহার করেননি, এখন করলেন। বড় শক্তি বিক্ষিপ্ত হল এক মুহূর্তের জন্য। তারানাথ দৌড়ালেন হালদার পেছনে। দুজন দৌড়াচ্ছেন পাথরের দরজার দিকে। বড় শক্তি পাশ থেকে হাত বাড়ালো। তারানাথের কাঁধে একটা ঠান্ডা স্পর্শ। তারানাথ ঘণ্টা বাজালেন দৌড়াতে দৌড়াতে। শক্তি এক মুহূর্ত সরল। তারানাথ দরজায় পৌঁছালেন, দরজায় হাত দিলেন। পাথরের দরজা ঠেললেন, নড়ল না। ধাক্কা দিন! হালদার চিৎকার করলেন। দুজন মিলে ধাক্কা দিলেন। দরজা একটু নড়ল, আরো, এবং হঠাৎ খুলে গেল। ভেতরে ছোট একটা কক্ষ, পাথরের, চারদিকে প্রাচীন খোদাই, এবং মাঝখানে একটা মূর্তি, পাথরের, উচ্চতা প্রায় তারানাথের কোমর পর্যন্ত। মূর্তি দেখতে মানুষের মতো, কিন্তু মানুষ নয়। 4 হাত, 3টি মুখ, এবং সারা শরীরে খোদাই করা লেখা। তারানাথ মূর্তির কাছে গেলেন এবং দেখলেন মূর্তিতে ফাটল। ডক্টর মজুমদার এই মূর্তি স্পর্শ করেছিলেন। সেই স্পর্শে ফাটল আরও বেড়েছে, এবং সেই ফাটল দিয়ে একটা আলো বেরোচ্ছে, কালো আলো। তারানাথ বুঝলেন এই আলোই সেই শক্তি। এখনো কিছুটা মূর্তিতে আছে। পেছনে শব্দ হলো। তারানাথ ঘুরলেন। দরজায় সেই বড় শক্তি। দীনবন্ধুর ছায়া নেই, মানে দীনবন্ধু হেরে গেছে। শক্তি ভেতরে ঢুকতে চাইছে, কিন্তু দরজায় একটা বাধা। পাথরের দরজার গায়ে প্রাচীন মন্ত্র খোদাই। সেই মন্ত্র শক্তিকে ঢুকতে দিচ্ছে না, কিন্তু বেশিক্ষণ ঠেকিয়ে রাখবে না। তারানাথ মূর্তির সামনে দাঁড়ালেন। হালদার, দরজা ধরুন। হালদার দরজায় গেলেন, ঠেলে ধরলেন। শক্তি বাইরে থেকে চাপ দিচ্ছে। হালদার ঠেলছেন ভেতর থেকে। কতক্ষণ পারবো? তারানাথ বললেন, যতটা পারেন, এবং মূর্তির দিকে ঘুরলেন। মূর্তি ভাঙতে হবে, কিন্তু কিভাবে? হাত দিয়ে সম্ভব নয়। মূর্তি পাথরের,
শক্ত। তারানাথ কক্ষ দেখলেন, কোণে কিছু আছে, পুরনো লোহার শলাকা, হয়তো মৌর্য যুগের। তারানাথ তুললেন, মূর্তির দিকে এগোলেন এবং থামলেন। কারণ মূর্তি থেকে একটা কণ্ঠ বেরোল, তীক্ষ্ণ। স্পর্শ করলে মরবে। তারানাথ বললেন, হয়তো, নিশ্চিত। তারানাথ বললেন, তুমি এখানে 2000 বছর আটকে আছো। মৌর্য তান্ত্রিকরা তোমাকে বন্দী করেছিল। এই বন্দিত্ব থেকে মুক্তি চাও না? মূর্তি চুপ করল। তারানাথ বললেন, মূর্তি ভাঙলে তুমি মুক্ত হবে। মুক্ত হয়ে কোথায় যাব? যেখান থেকে এসেছিলে। আরও নীরবতা। তারপর মূর্তি বলল, আমি ফিরতে চাই। তাহলে থামো। মূর্তি থামল। কালো আলো বন্ধ হল। তারানাথ লোহার শলাকা তুললেন এবং মূর্তিতে আঘাত করলেন। প্রথম আঘাতে ফাটল বাড়ল, দ্বিতীয় আঘাতে বড় টুকরো খসল, তৃতীয় আঘাতে মূর্তির মাথা ভাঙল এবং মূর্তি সম্পূর্ণ ভেঙে পড়ল। পাথরের টুকরো মেঝেতে ছড়িয়ে গেল এবং সেই মুহূর্তে কক্ষে একটা আলো এলো, সাদা আলো, উষ্ণ, এবং সেই আলো উপরে উঠল, ছাদ ভেদ করে মিলিয়ে গেল। দরজায় চাপ হঠাৎ বন্ধ হল। হালদার পড়ে যাননি, কিন্তু সরে গেলেন। দরজা খুলল। বাইরে সেই বড় শক্তি নেই, শুধু অন্ধকার, এবং সেই অন্ধকারে দীনবন্ধুর ছায়া, দুর্বল, ক্ষীণ, কিন্তু আছে। তারানাথ কাছে গেলেন। দীনবন্ধু। ছায়া বলল, হয়েছে? হ্যাঁ। মূর্তি ভেঙেছ? হ্যাঁ। দীনবন্ধু একটু থামল, তারপর বলল, তাহলে আমিও? হ্যাঁ, তুমিও মুক্ত। দীনবন্ধুর ছায়া একটু উজ্জ্বল হল এবং তারপর ধীরে মিলিয়ে গেল 65 বছর পরে। গুহায় এখন নীরবতা। প্রতিধ্বনি সত্তারা নেই, শব্দ নেই, শুধু তারানাথ, হালদার এবং দূরে মেঝেতে ডক্টর মজুমদার। হালদার বললেন, শেষ হয়েছে? তারানাথ বললেন, প্রায়। প্রায় মানে? শেষ পরিচ্ছেদ বাকি। হালদার বললেন, কি বাকি? তারানাথ ডক্টর মজুমদারের দিকে হাঁটলেন। এখান থেকে বেরোনো। মূর্তি ভেঙে গেছে, বড় শক্তি মিলিয়ে গেছে। দীনবন্ধু মুক্ত হয়েছে এবং গুহায় এখন যে নীরবতা, সেটা আগের নীরবতার মতো নয়। আগে নীরবতার মধ্যে একটা চাপ ছিল, একটা উপস্থিতি ছিল, যেন কেউ শ্বাস আটকে বসে আছে এবং যে কোনো মুহূর্তে সেই শ্বাস ছাড়বে। কিন্তু এখনকার নীরবতা অন্যরকম, হালকা, যেন ঘরের জানালা খুলে দিলে যে বাতাস আসে তার মতো। তারানাথ এই পার্থক্য বুঝতে পারছেন এবং বুঝতে পারছেন বলেই একটু স্বস্তি আছেন, কিন্তু পুরোপুরি নয়। কারণ তিনি জানেন, বড় শক্তি গেলেও সুড়ঙ্গ এখনও বিপজ্জনক। কারণ প্রতিধ্বনি সত্তারা সরে গেছে, কিন্তু শেষ হয়নি। তারা এখনো সুড়ঙ্গের দেওয়ালে আছে, দুর্বল হয়েছে, কিন্তু আছে। তারানাথ ডক্টর মজুমদারের কাছে বসলেন, মুখে আবার জলের ছিটে দিলেন। এবার বেশি কাজ হলো। ডক্টর মজুমদার চোখ খুললেন, এবার স্পষ্ট, ঝাপসা নয়। তাকালেন তারানাথের দিকে। আপনি তারানাথ? হ্যাঁ। বিকাশ পাঠিয়েছে?
হ্যাঁ। ডক্টর মজুমদার উঠতে চাইলেন। তারানাথ সাহায্য করলেন, ধীরে উঠলেন। শরীর কাঁপছে, 5 দিনের দুর্বলতা। হাঁটতে পারবেন? ডক্টর মজুমদার একটু চেষ্টা করলেন, 2 পা ফেললেন। পারব, ধীরে হলেও পারব। তারানাথ বললেন, ধীরে হলেও চলবে। হালদার পাশে দাঁড়িয়ে তারানাথ তার দিকে তাকালেন। চলুন। হালদার বললেন, কোন পথে যাব? আসার পথে? হ্যাঁ, কিন্তু সেই পথে তো ওই ছায়াগুলো ছিল। তারানাথ বললেন, এখন দুর্বল হয়েছে। বড় শক্তি ছিল না বলে ওরা টিকে ছিল। সেই শক্তি গেছে। ওরা এখনো আছে, কিন্তু আগের মতো আক্রমণ করতে পারবে না। নিশ্চিত? নিশ্চিত নই, তারানাথ সৎ বললেন। কিন্তু এই পথ ছাড়া অন্য পথ নেই। হালদার একটু থামলেন, তারপর বললেন, ঠিক আছে। বেরোনো শুরু হলো। তারানাথ সামনে, ডক্টর মজুমদার মাঝখানে, হালদার পেছনে। পাথরের কক্ষ থেকে বড় গুহায় এলেন। গুহায় এখন ছায়া নেই, শুধু তাদের লণ্ঠনের আলো এবং হালদারের টর্চের আলো। মেঝেতে সেই পুরনো হাড়, ভাঙা পাথরের পাত্র। ডক্টর মজুমদার হাড় দেখলেন। এরা কারা? তারানাথ বললেন, যারা আগে এসেছিলেন। ডক্টর মজুমদার চুপ করলেন, একটু পরেন, আমিও কি এরকম হয়ে যেতাম? হয়তো, কিন্তু হয়নি। না। ডক্টর মজুমদার বললেন, কেন? তারানাথ বললেন, কারণ বিকাশ আপনাকে ছেড়ে যায়নি। ডক্টর মজুমদার চুপ করলেন, সরু পথে ঢুকলেন। 3 জন একে একে। পথ যেতে যেতে তারানাথ লক্ষ্য করলেন, দেওয়াল স্থির, কোনো ছায়া নেই, কোনো শব্দ নেই, শুধু তাদের পায়ের শব্দ পাথরের মেঝেতে এবং শ্বাসের শব্দ 3 জনের। কিন্তু পঞ্চম বাঁকে পৌঁছাতে একটা শব্দ এলো, ছোট, ফিসফিসানির মতো। তারানাথ থামলেন। শুনলেন? হালদার বললেন, হ্যাঁ। কি বলছে? হালদার কান পাতলেন, বুঝতে পারছি না। তারানাথ বললেন, বোঝার দরকার নেই, হাঁটুন। পঞ্চম বাঁক পেরিয়ে সেই বড় গুহায় এলেন। এখানে আগে অনেক ছায়া ছিল, এখন একটাও নেই। কিন্তু দেওয়াল কাঁপছে, অল্প, কিন্তু কাঁপছে। তারানাথ বুঝলেন, ছায়াগুলো দেওয়ালের ভেতরে ঢুকে গেছে, সেখান থেকে কাঁপছে। শক্তি কম, কিন্তু একেবারে নেই নয়। তারানাথ ঘণ্টা বের করলেন, একবার বাজালেন, দেওয়ালের কাঁপন থামল। তারানাথ বললেন, দ্রুত। 3 জন দ্রুত হাঁটলেন। চতুর্থ বাঁকের কাছে আসতে একটা ঘটনা হলো। হালদার হঠাৎ থামলেন। তারানাথ খুললেন, কি হলো? হালদার কিছু বললেন না, তাকিয়ে আছেন দেওয়ালের দিকে। তারানাথ দেখলেন, দেওয়ালে একটা ছায়া, কিন্তু এই ছায়া মানুষের আকার নিয়েছে, একজন মহিলার আকার, বয়স্ক। হালদার, তারানাথ বললেন। হালদার সাড়া দিলেন না। হালদার! এবার হালদার খুললেন, কিন্তু চোখ অন্যরকম, ঘোরের মতো। তারানাথ বুঝলেন, ছায়া হালদারের কাউকে নকল করেছে, কাছের কেউ, হয়তো মা, হয়তো স্ত্রী। হালদার, আপনার হাতে আলো আছে, সেই আলো দেওয়ালে ধরুন। হালদার নড়লেন না। এখনই। হালদার যেন স্বপ্নের ভেতর থেকে শুনলেন, ধীরে হাত তুললেন, টর্চ জ্বালালেন, দেওয়ালে ধরলেন। ছায়া সয়ে গেল।
হালদার একটা ঝাঁকুনি খেলেন, যেন ঘুম ভাঙল। কি কি হলো? তারানাথ বললেন, হাঁটুন, থামবেন না। তৃতীয় পাকে পৌঁছে ডক্টর মজুমদার থামলেন। শ্বাসের কষ্ট, দুর্বল শরীরে দীর্ঘ পথ। তারানাথ অপেক্ষা করলেন। ডক্টর মজুমদার একটু দম নিলেন, তারপর বললেন, তারানাথবাবু। হ্যাঁ? মূর্তি ভেঙে দিলেন? সেই মূর্তির পাশে যে তাম্রলিপি ছিল তাও? তারানাথ বললেন, ছিল? হ্যাঁ, মূর্তির পাশে একটা পাথরের বাক্সে। আমি দেখেছিলাম, কিন্তু নিতে পারিনি, কারণ আপনি অচেতন হয়ে গিয়েছিলেন। হ্যাঁ। ডক্টর মজুমদার বললেন, এখন কি ফিরে যাওয়া সম্ভব? তারানাথ বললেন, না, কিন্তু সেই তাম্রলিপি অমূল্য। জানি। তাহলে? তারানাথ বললেন, এই সুড়ঙ্গ আজকের পরে আর খোলা থাকবে না, আমি নিশ্চিত করব। ডক্টর মজুমদারের মুখে কষ্ট। 5 বছরের গবেষণা, এই তাম্রলিপির জন্য এত কষ্ট, এবং এখন ফিরে যাওয়া যাবে না। তারানাথ বললেন, ইতিহাস কখনো কখনো ইথনো ইতিহাসেই থাকে। মানুষের জীবন বেশি দরকারি। ডক্টর মজুমদার চুপ করলেন, তারপর মাথা নাড়লেন। ঠিক আছে। হাঁটতে লাগলেন। দ্বিতীয় বাঁক পেরিয়ে প্রথম অংশে এলেন। এখানে পাথর মসৃণ, মানুষের তৈরি সুড়ঙ্গ। দেওয়ালে সেই পুরনো লেখা, ভেতরে যায়ও না, আলো নেভায়ও না। ডক্টর মজুমদার লেখাগুলো দেখলেন। দীনবন্ধু শীল পড়লেন। তাকে দেখেছিলেন? তারানাথ জিজ্ঞেস করলেন। না, কিন্তু অনুভব করেছিলাম। যখন ভেতরে একা ছিলাম, তখন মনে হয়েছিল কেউ আছে। ক্ষতি করছে না, শুধু আছে। তারানাথ বললেন, তিনি আপনাকে বাঁচিয়ে রেখেছিলেন? কিভাবে? সেটা লম্বা গল্প, পরে বলবো। সুড়ঙ্গের দরজার কাছাকাছি এসে হালদার বললেন, তারানাথবাবু। তারানাথ থামলেন। হ্যাঁ? হালদার একটু থামলেন, তারপর বললেন, আমি মিথ্যা বলেছিলাম। তারানাথ বললেন, জানি। কি জানেন? আপনি পুলিশের কাজে আসেননি, সোনার গুজবের জন্য এসেছিলেন। হালদার মাথা নামালেন। হ্যাঁ। আর? হালদার একটু থামলেন। ডক্টর মজুমদারের গবেষণার কাগজপত্র আমি আগেই পড়েছিলাম। বিশ্ববিদ্যালয়ে একজন পরিচিত ছিলেন। ডক্টর মজুমদার বললেন, মানে আপনি আমার গবেষণা চুরি করতে চেয়েছিলেন? হালদার চুপ করলেন, উত্তর দিলেন না। মানে হ্যাঁ। ডক্টর মজুমদারের মুখে রাগ এলো। তারানাথ বললেন, এখন সেই কথা থাক, কিন্তু থাক। তারানাথ বললেন, হালদার আজ রাতে সাহায্য করেছেন, সেটা মনে রাখুন। ডক্টর মজুমদার চুপ করলেন। হালদারের দিকে তাকালেন। হালদার বললেন, ক্ষমা চাই। ডক্টর মজুমদার কিছু বললেন না, কিন্তু ঘুরে হাঁটলেন, মানে ছেড়ে দিলেন। দরজার কাছে পৌঁছালেন। দরজা বন্ধ, কিন্তু ভেতর থেকে আলো আসছে, লণ্ঠনের আলো। তারানাথ দরজা ঠেললেন, খুলল, এবং বাইরে বিকাশ, হাতে লণ্ঠন, মুখে উদ্বেগ। বিকাশ দরজা খুলতে দেখে এগিয়ে এলেন এবং ডক্টর মজুমদারকে দেখে থামলেন। স্যার? ডক্টর মজুমদার দুর্বল হাসলেন। বিকাশ। বিকাশের চোখে জল এলো। আপনি ঠিক আছেন? ঠিক আছি, দুর্বল, কিন্তু ঠিক আছি। বিকাশ এগিয়ে এলেন।
ডক্টর মজুমদারকে ধরলেন। তারানাথ পাশে দাঁড়িয়ে দেখলেন রাত তখন কতটা জানেন না তারানাথ। আকাশে তারা আছে, শীতের তারা, উজ্জ্বল। তারানাথ সুড়ঙ্গের দরজার দিকে ঘুরলেন। এখন একটা কাজ বাকি, দরজা বন্ধ করতে হবে চিরতরে। তারানাথ ব্যাগ থেকে কিছু বের করলেন, বিভূতি, তামার পাত্র এবং একটি ছোট মোমবাতি। মোমবাতি জ্বাললেন, দরজার চৌকাঠে রাখলেন, মন্ত্র শুরু করলেন। এই মন্ত্র বন্ধনের মন্ত্র নয়, শেষ করার মন্ত্র। গুরু বলেছিলেন এই মন্ত্র কোনো জায়গায় যা আছে তাকে স্থায়ীভাবে ঘুম পাড়িয়ে দেয়, শেষ করে না, ঘুম পাড়ায়। পার্থক্য আছে, শেষ করলে শক্তি অন্য জায়গায় যায়, ঘুম পাড়ালে শক্তি থাকে কিন্তু জাগতে পারে না। মন্ত্র চলল, মোমবাতির আলো স্থির, বাতাসেও নড়ছে না। বিকাশ পেছনে, ডক্টর মজুমদার, হালদার, সবাই চুপ। তারানাথের মন্ত্রের শব্দ রাতের বাতাসে ছড়াচ্ছে। মন্ত্র শেষ হল, মোমবাতি নিভিয়ে দিলেন তারানাথ, দরজার দিকে তাকালেন। দরজার ভেতর থেকে একটা শব্দ এলো, ক্ষীণ, যেন দূর থেকে। তারপর থামল। তারানাথ বিভূতি দরজার চৌকাঠে লাগালেন, চার কোণে, এবং পকেট থেকে একটা তামার পেরেক বের করলেন। দরজার কাঠে ঠোকার চেষ্টা করলেন। হালদার এগিয়ে এলেন। আমার কাছে ছুরি আছে। তারানাথ নিলেন, পেরেক ঠুকলেন, চারটি পেরেক, চার কোণে, এবং মন্ত্র, শেষ মন্ত্র। এই দরজা বন্ধ, এই পথ বন্ধ। যা ভেতরে আছে ভেতরেই থাকুক, যা বাইরে আছে বাইরেই থাকুক। তারানাথ পিছিয়ে এলেন, দরজার দিকে তাকালেন। কোনো শব্দ নেই, কোনো কম্পন নেই। তারানাথ অনুভব করলেন, হ্যাঁ, শেষ হয়েছে। বিকাশ বললেন, এখন? তারানাথ বললেন, এখন এখান থেকে যাওয়া। এই সুড়ঙ্গ? আর কেউ আসবে না, ঢুকতে পারবে না। বিকাশ বললেন, কিন্তু যদি কেউ জোর করে? তারানাথ বললেন, জোর করলে বিপদ হবে, কিন্তু সেই বিপদ আগের মতো নয়। দরজা খুললে শুধু একটা পুরনো সুড়ঙ্গ পাবে। প্রতিধ্বনি সত্তারা ঘুমিয়ে আছে, কেউ জাগাবে না। কিভাবে নিশ্চিত? তারানাথ বললেন, নিশ্চিত নই। সৎ বললেন, কিন্তু যতটা করা সম্ভব করেছি। বিকাশ মাথা নাড়লেন। খনির আঙিনা পেরিয়ে রাস্তায় এলেন, হালদার একটু পেছনে। তারানাথ থামলেন, হালদার এলেন। তারানাথ বললেন, হালদার। হ্যাঁ, আপনি আজ রাতে যা করেছেন সেটা সাহসের কাজ। হালদার চুপ করলেন। কিন্তু যে কারণে এসেছিলেন সেটা ঠিক ছিল না, জানি, এবং সেটা আর করবেন না। হালদার তারানাথের দিকে তাকালেন। কিভাবে বুঝব এখান থেকে কি শিখলাম? তারানাথ বললেন, ২০ বছর পুলিশে কাজ করেছেন, অনেক মানুষকে বিপদ থেকে বাঁচিয়েছেন, আজ রাতেও বাঁচালেন। সেটাই আপনার পরিচয়, অন্যটা নয়। হালদার একটু থামলেন, তারপর বললেন, ধন্যবাদ। তারানাথ বললেন, যান। হালদার হাঁটলেন, রাস্তার বাঁকে মিলিয়ে গেলেন। বিকাশ ডক্টর মজুমদারকে নিয়ে এগোচ্ছেন, তারানাথ পেছনে। ডক্টর মজুমদার হাঁটছেন ধীরে, কিন্তু নিজেই। বিকাশের সাহায্য আর দরকার হচ্ছে না। তারানাথ ভাবলেন, এই সুড়ঙ্গে কত কিছু হলো। দীনবন্ধু ৬৫ বছর আটকে ছিলেন। প্রতিধ্বনি সত্তারা ছিল, সেই বড় শক্তি ছিল,
এবং সব কিছুর মূলে একটা ভুল। টমাস হার্ডিং অজান্তে একটা পুরনো মূর্তি স্পর্শ করেছিলেন। সেই স্পর্শে ফাটল, এবং সেই ফাটল থেকে সব শুরু। কিন্তু সেই মূর্তি কেন ছিল? মৌর্য তান্ত্রিকরা কেন একটি শক্তিকে বন্দী করেছিলেন? সেই প্রশ্নের উত্তর তারানাথের জানা নেই। হয়তো কোনোদিন জানা যাবে, হয়তো যাবে না। গ্রামের কাছে এলেন। একটা চায়ের দোকান, রাতে বন্ধ, কিন্তু বাড়ির মালিক জানালায় আলো জ্বেলেছেন। বিকাশ দরজায় কড়া নাড়লেন। মালিক এলেন। বিকাশের মুখ দেখে সব বুঝলেন। ভেতরে আসুন। চা হলো, গরম। ডক্টর মজুমদার চা পেলেন এবং রুটি খেলেন ধীরে। 5 দিনের উপোস। তারানাথ চা নিলেন। বিকাশ পাশে বসলেন। চা শেষ করে বিকাশ বললেন, তারানাথ বাবু। হ্যাঁ। দীনবন্ধুর কথা বলুন। তারানাথ বললেন, সব। বিকাশ শুনলেন, ডক্টর মজুমদারও শুনলেন, এবং শেষে ডক্টর মজুমদার বললেন, তিনি আমাকে বাঁচিয়ে রেখেছিলেন। হ্যাঁ, কিন্তু কেন? আমি তো তার কাছে অপরিচিত। তারানাথ বললেন, কারণ আপনি নির্দোষ ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন। ডক্টর মজুমদার চুপ করলেন। তারপর বললেন, 65 বছর। একটা মানুষ 65 বছর ওই সুড়ঙ্গে আটকে ছিলেন। হ্যাঁ। এখন মুক্ত হয়েছেন? হ্যাঁ। ডক্টর মজুমদার জানালায় তাকালেন। বাইরে রাতের আকাশ। ভালো, বললেন। ভোর হওয়ার আগে তারানাথ একবার একা খনির দিকে হাঁটলেন। দেখতে চাইলেন। খনির গেটের কাছে গেলেন, দাঁড়ালেন, শুনলেন। কোনো শব্দ নেই, কোনো উপস্থিতি নেই, শুধু রাতের বাতাস এবং দূরে কোথাও একটা পাখির ডাক। তারানাথ অনুভব করলেন, হ্যাঁ, শেষ হয়েছে, সত্যি শেষ। তারানাথ পকেট থেকে মালা বের করলেন। ভাঙা মালা নয়, নতুন মালা, কলকাতা থেকে আনা। মালা হাতে নিয়ে দরজার দিকে একবার তাকালেন। দীনবন্ধু, মনে মনে বললেন। উত্তর নেই, কিন্তু তারানাথ মনে করলেন একটা হালকা অনুভব, বাতাসের মতো, যেন কেউ পাশ দিয়ে হেঁটে গেল এবং মিলিয়ে গেল। ভোরের ট্রেন ছাড়বে সকাল 8টায়। তারানাথ ফিরে এলেন। বিকাশ চা বানিয়েছেন। ডক্টর মজুমদার একটু ঘুমিয়েছেন। দোকানের মালিক একটা মাদুর পেতে দিয়েছিলেন। তারানাথ বসলেন, চা নিলেন। বিকাশ বললেন, স্যারকে কলকাতায় নিয়ে যেতে হবে, ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ। আপনিও কি কলকাতায় ফিরছেন? হ্যাঁ। বিকাশ একটু থামলেন। এই সুড়ঙ্গের কথা কি কাউকে বলবো? তারানাথ ভাবলেন, আপনার ইচ্ছা, কিন্তু যদি বলেন তাহলে কেউ বিশ্বাস করবে না। বিকাশ হাসলেন, জানি। তাহলে না বলাই ভালো। হ্যাঁ। সকাল 7টায় রওনা হলেন 3 জন, তারানাথ, বিকাশ, ডক্টর মজুমদার। হালদার নেই, রাতেই চলে গেছেন। স্টেশনে আসতে আসতে ডক্টর মজুমদার একটু শক্তি পেলেন। হাঁটছেন নিজেই। স্টেশনে পৌঁছে প্ল্যাটফর্মে বসলেন। ট্রেন আসতে 20 মিনিট। ডক্টর মজুমদার বললেন, তারানাথ বাবু। হ্যাঁ। আমার গবেষণা শেষ হয়ে গেল। তারানাথ বললেন, নতুন গবেষণা শুরু হবে। কিসের? যা দেখলেন তার। ডক্টর মজুমদার একটু থামলেন। মানে প্রতিধ্বনি সত্তা, প্রাচীন তান্ত্রিক মূর্তি, এসব নিয়ে?
হ্যাঁ, কিন্তু এসব প্রমাণ করব কিভাবে? তারানাথ বললেন, প্রমাণ সবকিছুর হয় না, কিছু জিনিস শুধু জানা যায়। ডক্টর মজুমদার চুপ করলেন, তারপর বললেন, বিজ্ঞানী হিসেবে এই কথা মানা কঠিন, জানি, কিন্তু যা দেখলাম তা অস্বীকার করাও কঠিন। হ্যাঁ, ডক্টর মজুমদার একটু হাসলেন। এই দুটো কঠিনের মাঝখানে কোথাও একটা পথ আছে। তারানাথ বললেন, সেই পথ খুঁজুন, সেটাই আপনার নতুন গবেষণা। ট্রেন এলো, তিনজন উঠলেন, কামরায় বসলেন। ট্রেন ছাড়ল। বর্ধমানের ঘরবাড়ি, মাঠ, গাছপালা পেছনে সরে যাচ্ছে। তারানাথ জানলায় তাকিয়ে। বিকাশ ঘুমিয়ে পড়লেন, সারা রাতের ক্লান্তি। ডক্টর মজুমদারও চোখ বন্ধ করলেন। তারানাথ একা জেগে, হাতে মালা। এই যাত্রায় তারানাথ একটা কথা ভাবলেন। দীনবন্ধু শীল ৬৫ বছর সুড়ঙ্গে আটকে ছিলেন, কিন্তু সেই ৬৫ বছরে তিনি হারিয়ে যাননি, মানুষ থেকে গিয়েছিলেন। কারণ তিনি মনে রেখেছিলেন কে ক্ষতিকর আর কে নির্দোষ। সেই বিচার বুদ্ধি তাকে মানুষ রেখেছিল, এবং সেই মানুষটা শেষে নিজেকে উজাড় করে দিয়ে মুক্তি পেয়েছেন। তারানাথ ভাবলেন, মানুষ মরে গেলে কি শেষ হয়? শরীর শেষ হয়, কিন্তু যা মানুষ করে তা শেষ হয় না। দীনবন্ধু মরে গিয়েছিলেন, কিন্তু তার বিচার বুদ্ধি, তার মানবিকতা শেষ হয়নি। ৬৫ বছর পরেও তা কাজ করেছে, এবং সেই কাজের ফলে একজন প্রত্নতাত্ত্বিক বেঁচে ফিরেছেন। কলকাতা আসতে বেলা হলো। শিয়ালদহ স্টেশনে ট্রেন থামল। তিনজন নামলেন। বিকাশ ডক্টর মজুমদারকে নিয়ে একটা ট্যাক্সি ধরলেন। তারানাথবাবু আসবেন? না। তারানাথ বললেন, আপনারা যান, ধন্যবাদ। তারানাথ মাথা নাড়লেন। ট্যাক্সি চলে গেল। তারানাথ একটু দাঁড়িয়ে রইলেন স্টেশনের ভিড়ে, তারপর হাঁটলেন। বাড়িতে ফিরতে বিকেল। হরিপদ দরজা খুললেন। কেমন হলো? শেষ হয়েছে। কেউ বাঁচল? হ্যাঁ। হরিপদ ভেতরে গেলেন চা বানাতে। তারানাথ বসলেন। টেবিলে ব্যাগ রাখলেন। পকেট থেকে মালা বের করলেন। দেখলেন এই মালা অক্ষত, ভাঙেনি। তারানাথ মালা রাখলেন। হরিপদ চা নিয়ে এলেন। চিঠি আছে। কোথা থেকে? মেদিনীপুর থেকে। তারানাথ চিঠি নিলেন, পড়লেন। একজন বয়স্ক মহিলা লিখেছেন, তার বাড়িতে প্রতি পূর্ণিমায় একটা ঘরের জানলা আপনা থেকে খোলে, এবং সেই ঘরে ঢুকলে মানুষ পরদিন ভুলে যায় ঢোকার কথা, কিন্তু শরীরে থাকে দাগ। তারানাথ চিঠি রাখলেন, চায়ে চুমুক দিলেন। হরিপদ বললেন, আবার যাবেন? তারানাথ উঠলেন, ব্যাগ গোছাতে শুরু করলেন। মালা, বিভূতি, তামার পাত্র, তামার ঘণ্টা। মেদিনীপুরের ট্রেন কখন? হরিপদ একটু হাসলেন। কাল সকাল 7টায়। তারানাথ ব্যাগ গুছিয়ে রাখলেন, চা শেষ করলেন, জানলায় তাকালেন। কলকাতার সন্ধ্যা, রাস্তায় আলো জ্বলছে, মানুষ যাচ্ছে আসছে, সবাই নিজের পথে, এবং কোথাও না কোথাও কেউ অপেক্ষা করছেন তারানাথের জন্য।